কবিতা আমার প্রাণ স্পন্দন, কবিতা আমার স্তব, কবিতা সাহসী চিরযৌবন, কবিতাই কলরব। শত জন্মের আশা আকাঙ্ক্ষা অতীতেরই লাগে ছোঁয়া, ভবিষ্যতের রাগ অনুরাগে আগ্নেয়গিরির ধোঁয়া। নমস্কার, একেবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তমা। কবিতা ভাবময় তার নিজস্ব উচ্চারণে, কিন্তু কবিতার জগতে আমরা এমন কিছু মানুষকে খুঁজে পাই যিনি নিজে তো সেই উচ্চারণে সামিল হনই, তার পাশাপাশি আরও অনেকগুলো মানুষের কবিতা উচ্চারণের স্বপ্নকে সার্থক করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। হ্যাঁ, এমনই একজন মানুষকে আমরা একেবি টিভির আমন্ত্রণ অনুষ্ঠানটিতে পেয়েছি শিল্পী হিসেবে। কথা বলছি আমাদের রাজ্যের একজন দক্ষ আবৃত্তি শিল্পী এবং সেই সাথে আমাদের রাজ্যের সুপ্রসিদ্ধ আবৃত্তি চর্চা প্রতিষ্ঠান কাব্যায়নের কর্ণধার শিল্পী দীপক সাহার। নমস্কার। নমস্কার। একেবি টিভির আমন্ত্রণের অনুষ্ঠানটিতে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আপনাদের এই একেবি টিভির সকলকে ধন্যবাদ জানাই। আচ্ছা, পরিচয়ের সাথে সাথে যে জিনিসটা জানতে চাইব, আপনাকে কি বলে পরিচয় দিলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? একজন বাচিক শিল্পী না একজন আবৃত্তি শিল্পী? একজন কবিতা পাগল প্রেমিক হিসেবে পরিচয় দিলে খুশি হব। শুধু কবিতার জন্য পাগল এক প্রেমিক। তাহলে আমরা যখন বলবো কবিতা পাগল প্রেমিক হিসেবে বলবো? হ্যাঁ, কবিতা প্রেমিক আমি। তাহলে কবিতা আমার প্রেম। আবৃত্তি শিল্পী? হ্যাঁ, এটার পরেই যখন আসবে তখন আবৃত্তি শিল্পী। তাহলে প্রথমেই আমরা আবৃত্তি শিল্পী দীপক সাহা কাছ থেকে কোন কবিতাটা শুনতে পাবো? প্রথমেই ডাক্তার মশাইয়ের কবিতা শোনাবো, ডাক্তার রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ। কেন ডাক্তার রবীন্দ্রনাথ ঠাকুর? কেন? যাকে ছাড়া আমাদের রবীন্দ্রনাথ নইলে অনাথ। রবীন্দ্রনাথ ডাক্তার এই জন্যে যে চারিদিকে আমরা যে ডাক্তারদের চিনি তারা দেহের রোগ সারাচ্ছেন, আর তিনি মৃত্যুর এত বছর পরেও মনের রোগ সারাচ্ছেন। একদম। যে রোগে আজকাল এই পৃথিবী বেশি আক্রান্ত হচ্ছে, একদম। তাই ওনাকে ডাক্তার মশাই বলি। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, যতই বলিস যতই করিস, যতই তারে তুলে ধরিস, ব্যগ্র হয়ে রজনী দিন আঘাত করিস বোঁটাতে। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, দৃষ্টি দিয়ে বারে বারে ম্লান করতে পারিস তারে, ছিঁড়তে পারিস দলগুলি তার, ধুলায় পারিস লোটাতে। তোদের ভীষণ গণ্ডগোলে যদিও বা সে মুখটি খোলে, ধরবে না রং, পারবে না তার গন্ধটুকু ছোটাতে। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। সে শুধু চায় নয়ন মেলে, দুটি চোখের কিরণ ফেলে, অমনি যেন পূর্ণ প্রাণের মন্ত্র লাগে বোটাতে। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। নিঃশ্বাসে তার নিমেষেতে ফুল যেন চায় উড়ে যেতে, পাতার পাখা মেলে দিয়ে হাওয়ায় থাকে লোটাতে। রং যে ফুটে উঠে কত প্রাণের ব্যাকুলতার মতো, যেন কারে আনতে ডেকে গন্ধ থাকে ছোটাতে। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। অসাধারণ। আসলে রবীন্দ্রনাথ আমাদের বাঙালি জীবনে এমনভাবে প্রবেশ করেছে। এখন
আমার মনে হয়, আমি মনে করি শুধু আমার না, দর্শক শ্রোতা এবং আমরা যারা শিল্পী মহলে কাজ করি, আমাদের প্রত্যেকের কাছে আমাদের বেসিক নিডের মধ্যে পড়ে রবীন্দ্রনাথ। হ্যাঁ, বেসিক নিড। এবং শুধু আমাদের শিল্পী মহলে পড়লে তো চলবে না, তাকে তার বিস্তার দরকার। যে ছেলেমেয়েরা আসছে আমাদের পরে, তাদের কাছেও রবীন্দ্রনাথ নিয়ে যেতে হবে। রবীন্দ্রনাথ নিয়ে গেলে কি হবে? রবীন্দ্রনাথ নিয়ে গেলে ওই AK-47 দিয়ে আরেকজনকে গুলি করে মারবে না। আমি বিশ্বাস করি হুম। যেই ছেলেটা রবীন্দ্রনাথের কবিতা উচ্চারণ করেছে তার হাতে AK-47 ওঠে না, অস্ত্রই উঠে না। যে মেয়েটা রবীন্দ্রসঙ্গীতের তালে তালে নেচেছে সে সমাজের কোনো খারাপ কাজের দিকে সে এগিয়ে যাবে না। ঠিক ঠিক, সত্যি গুরুত্বপূর্ণ এবং অতীব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বললেন, এবং আমার দর্শক শ্রোতারা অবশ্যই সেই কথাগুলোর সাথে রিলেট করতে পারছে। আপনার কথাগুলো সত্যি আমাদের সমাজের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর রবি ঠাকুরের প্রেমিক তো প্রথমেই বুঝে গেলাম, এবং কবিতা প্রেমিক মানুষ, রবি ঠাকুরের কবিতায়ও আপনি একেবারে আত্মহারা, বুঝতেই পারলাম। কিন্তু এর বাইরে গিয়ে দীপক সাহা কোন ধরনের কবিতা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু পাল্টে যায়। এক সময় সুকুমার রায় খুব ভালো লাগতো, ভবানী প্রসাদ মজুমদার ভালো লাগতো। এক সময় প্রথম দিকে তো বুঝতে পারিনি, তারপর বুঝতে শুরু হলো যে জীবনের প্রতিটা বিষয়ের সঙ্গে রবীন্দ্রনাথ কীরকমভাবে সম্পৃক্ত হয়ে আছে। 11-12 এই সময়ে উঠেছি, হঠাৎ একটা বই পেলাম, শেষের কবিতা পড়লাম। পড়তে পড়তে শেষের কবিতা 11-12 ঠিক পড়ে পড়ে বোঝা যাচ্ছিল না সবটা ব্যাপার। তারপরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্যাসেটটা হাতে এলো, তখন ট্যাপে ক্যাসেট, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষের কবিতা। এবার এই শেষের কবিতা শুনতে শুনতে পড়তে পড়তে আবিষ্কার করলাম, তখন একটু একটু প্রেম প্রেম মনে চলে এসছে 11-12। আমি যাকে খুঁজছি, রবীন্দ্রনাথ কীভাবে জানলেন, উনি কীভাবে বুঝতে পারলেন কথাগুলোর সাথে রিলেট করতে পারা? হ্যাঁ, এই যে রবীন্দ্রনাথ, মনে হচ্ছে এই তো লাবণ্য, আমিও তো এরকম কাউকে খুঁজছি, এই রবীন্দ্রনাথ। হঠাৎ যেমন কিছুদিন আগে আমার বাবা চলে গেলেন, তার কিছুদিন পরে আমার ঘরে আমার সন্তান হয়, ছেলে। হঠাৎ রবীন্দ্রনাথের সঞ্চয়িতা চোখ, হঠাৎ একটা কবিতা নজরে এলো, বোধন। সেখানে রবীন্দ্রনাথ বলছে, ভরা পাত্রটি শূন্য করে সে, ভরিতে নূতন করি, অপব্যয়ের ভয় নাহি তার, পুণ্যের দান সরি, অলস ভোগের গ্লানি সে ঘোচায়, মৃত্যুর স্নানে কালিমা মুছায়। নারী, যে দ্বন্দ্বটা মনের মধ্যে চলছিল, এর উত্তর তো এখানে আছে। রবীন্দ্রনাথ এরকমভাবে জীবনের চলার পথে প্রতি ক্ষণে ক্ষণে, প্রতিটি মুহূর্তে কীরকম যেন উনি যেন সব জানতেন, উনি যেন সব জানেন, উনি যেন কি সমস্যা হবে তার কি সমাধান, এর থেকে উত্তরণের কি পথ উনি বলে দিতে পারেন। আবার কোনো কোনো সময় ইদানিংকালে জীবনানন্দ দাশ খুব ভালো লাগছে। এরকম মানে কবিতা, ভালো কবিতা যেটা জীবনের সঙ্গে রিলেট করতে পারি, সেই কবিতাগুলো ভালো লাগে। যখন মানে বয়সের সাথে সাথে বা সময়ের সাথে সাথে কিছু কিছু প্রায়োরিটিটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। তাহলে এখনকার প্রায়োরিটির মধ্যে আছে একটা কবিতা, যদি কিছুটা অংশ আমরা শুনতে পারি। দেখি কি আসে। ওই লাবণ্যের কথা বলছিলাম, সেই সময়কার 11-12 কলেজের প্রথম দিক, আরেকজন কবির প্রেমে পড়লাম, পূর্ণেন্দু বত্রী। এই কবিতাটার যে কথাগুলো আমাদের সবার সঙ্গেই, অনেকের সঙ্গে মিলে যাবে। যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি, প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে, একান্তে যার হাসির কথা
হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভেতর কাসর ঘণ্টা শাঁখের উলো, 100 বনের বাতাস এসে একটা গাছে হুলস্থুল। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পারে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে। এখনো কি ডাকার সাজে সাজেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা, বাড়তে বাড়তে বৃষ্টি বাদল। তৃষ্ণা যেন ধূপের কাঠি, গন্ধে আঁকে সুখের আদল। খা খা মনের সবটা খালি, মরা নদীর চড়ার বালি। অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি। প্রতীক্ষা তাই প্রহরবিহীন, আজীবন ও সর্বজনীন। সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পদ্মানসীন। স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে ভাসে না, যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। দারুণ, সত্যি একটা ভালোবাসাময় একটা পরিবেশ আমাদের স্টুডিওতে তৈরি হয়ে গেল। পূর্ণেন্দু পুত্রীর কবিতা, আমার ব্যক্তিগতভাবে পূর্ণেন্দু পুত্রীর কবিতা ভালো লাগে। হ্যাঁ, পূর্ণেন্দু পত্রিক এই রবীন্দ্র পরবর্তীকালে যে মেঘ সমস্ত পাহাড়ের কবিতাগুলো বিশেষত মানে আমাকে আমাকে খুব ছুঁয়ে যায়। মেঘ খুব পাহাড়, শক্তিশালী কবি হ্যাঁ, সেই হ্যাঁ। সময়। আর আমরা যখন বিষয় নিয়ে কথা বলছি, এক এক সময় জীবনের এক একটা বয়সে যখন প্রায়োরিটিগুলো চেঞ্জ হয়, তখনকার কবিদের মধ্যে যেরকম শক্তি ছিল সমাজের প্রেরণা হয়ে ওঠা বিভিন্ন বিষয়গুলি, আপনার কি মনে হয় বর্তমান সময়ের কবিতাগুলো আমাদের জীবন বা সমাজের উপযোগী বা কতটা প্রভাব বিস্তার করছে আমাদের জীবনে? কোথায়, সমাজে না ফেসবুকে? আমাদের জীবনে এবং সমাজে। জীবনের সমাজে সংখ্যাটা কমে গেছে, ফেসবুকে বেড়ে গেছে। কবি সংখ্যা এমনিতে বাঙালিরা আগেও মানে এটা আমাদের চর্চার মধ্যে ছিল যে একটু প্রেম বিরহে কবিতা লিখবে, কিন্তু এখন বিষয়টা এরকম না। আমরা দেখেছি যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, সেই সময়টাতে দেখেছি দেশ যখন পরাধীন, কবিরা কীরকমভাবে তার কলম কিভাবে অস্ত্রের মতো কাজ করেছে। আজকের সমাজে যে জিনিসগুলো দেখছি, খুব কম সংখ্যক কবির সংখ্যা যত দেখতে পাচ্ছি, তার খুব কম সংখ্যক কবি এই সমস্যা নিয়ে বলছে। ও বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতার লাইন খুব মনে পড়ছে, কবিও আজ বেশ্যার সমান। খুব কষ্টে থেকেই হয়তো লিখেছেন, কবিও আজ বেশ্যার সমান। সেই রকমভাবে সমাজটাকে, সমাজের প্রতি আমার দায়বদ্ধতা আছে, সেই জন্যে লিখছি। এই কবির সংখ্যা কম। আবার কিছু কিছু কবি খুব শক্তিশালী, কিন্তু তারা তাদের স্বার্থের কাছে মেরুদণ্ডটাকে সোজা রাখতে পারছে না। আর একটা বিশাল সংখ্যা আছে, ওরা ফেসবুকে ফেমাস হওয়ার জন্য কবিতা লিখছে, পাঠও করছে। পাঠের ব্যাপারটায় আসবো, পাঠও করছে। তাহলে বলছেন যে আমাদের সমাজে এবং আমাদের জীবনে প্রায়োরিটিটা এখন আর সেই আগেকার দিনের মতো নেই, দায়বদ্ধতার জায়গাটা অনেক কমে গেছে। ঠিক। আচ্ছা, আমরা প্রত্যেকে জানি যে আপনি আঞ্চলিক ভাষায় কবিতা বলেন এবং খুব দক্ষ সেই বিষয়ে। আমি নিজেও কোনো একটি অনুষ্ঠানে শুনছিলাম মঞ্চে আপনি আঞ্চলিক ভাষায় বলি, কিন্তু খুব দক্ষ এটা জানি না। এবং আমি দর্শকের আসনে একেবারে মুগ্ধ হয়ে সেই কবিতা শুনছিলাম। তো আমাদের দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছে, ওদের জন্য যদি আপনি একটি আঞ্চলিক ভাষায় কবিতা আমাদের শোনান। একটা কবিতা আমার খুব কাছের একজন, আমাকে গড়ে তুলতে যারা সাহায্য করেছে, যারা গড়ে তুলেছেন তাদের মধ্যে একজন ডক্টর ননীগোপাল চক্রবর্তী। ওনার একটি কবিতা 21-এ। মারে তোর মুখের কথা কি মাতৃভাষা, মারে তোর আসলে কি আমার সুখের ঘরের চাবিটা বান্দা। আজকা গল্লারা দিতে গিয়া এরে জিগাই হেরে জিগাই,
কেউ খোঁজ দিতে পারে না। চাবিটা পাইলে ফুরান তরঙ্গটা খুলতাম। জানোস মা, এই দেশ থেকে সেই দেশ ঘুরতে 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 রিফিউজি হইয়া গেছি। ভাই আমার কলজার রক্ত দিয়া দেশ আনছে, বাসা আনছে। সেই দেশ আমার ভাত আনতাছে। আমার ফুলার কোনো দেশ নাই, হের লেগা বাসা নাই, হের লেগা এ তোর কথা বুঝতে পারে না। তুই কইবি এ বুবার লাহান কথা কয়। হে হাইডার সালের ভাত চিনে না, খাজুর রসের জাও খায় নাই, গুদকের সোয়াদ পায় নাই, বাসকুরল বৈশা মাছ চিনে না, লতি দিয়া ইসা মাছের ফাতুরি বেবা কিসার মতো লাগে তার। মারে হে জানে না দেশ কিতা, হে জানে না শহীদ মিনার, হে জানে না হে কেডা, কোনান থেকে আইছে, জানে না কই যাইব। আসলে আমিও শিখাই নাই, শিখিও নাই রে মা। চুলার আছে তোর মুখটা দেখি, কুফির আলোয় তোর মুখটা দেখি, ফুলাই জিগায় এই মাতৃভাষা কিতা। আমি কইছি একটা দিন, তারপর ঠিককে গেলাম। হ্যাঁ লিগা এই চাবিটা খুঁজদাছি, তরঙ্গটা খুললা ভাইয়ের খুন মাহাফিরান্ডা বাইর কইরা দেখাইতাম। মারে তোর কথাই কি মাতৃভাষা? মারে তোর কবরে কি চিরাগ জ্বলে? হে আলোয় কি আমার ঘরের বন্ধ তলার চাবিটা দেখতাছস? মারে তোর কথা কি মাতৃভাষা? এই যে কবিতা, কবিতা কিভাবে একটা সমাজে দায়বদ্ধতার জায়গা আছে, কবিতা সত্যটাকে দেখাচ্ছে। এই যে আমরা এই বছর, এই যে একটা বছর আমাদের পাশের রাষ্ট্রে যে ঘটনা দেখলাম, এটা যে এই যে ইতিহাসকে ভুলে যাওয়া, শেকড়কে ভুলে যাওয়া, ভুলে গেলে কি হয় এটা তো আমরা অস্বীকার করা, ইতিহাসকে তো অস্বীকার করছে। এই যে শেকড় থেকে সরে গেলে কি হয় এটা আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু শুধু ওদের দেশের জন্য নয়, যে কোনো জাতি, যে কোনো দেশ তার শেকড়কে যদি ভুলে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে এটা করছি না। এখন 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 এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে আমার ছেলে মেয়ে যারা, তারা ঠিকই বলেছে হাইডার সালের ভাত চিনে না, খাজুর রসের জাও খায় নাই। কয়েকদিন পরে জিজ্ঞেস করবে, বাবা ওই ধান গাছে কাঠ হয়? ঠিক, একদম ঠিক। এই যে ভয়াবহতা, এই দিকে যে প্রবল এক শক্তি কিন্তু এদিকে ঠেলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটি অনুষ্ঠানের গুরুত্ব আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্যামেরার ওদিকে যারা কাজ করছে, যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অনুষ্ঠানটা দেখছে, আমি আপনি আমাদের সংঘবদ্ধভাবে কিন্তু একটা লড়াই লড়তে হবে। ঠিক, না হলে কিন্তু যে বিশাল পরিমাণ তাদের শক্তি, এদের সামনে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম হার মেনে যাবে। শেকড়টা কিন্তু খুব এখন তো খুব নড়বড়ে অবস্থাতেই আছে আমাদের, মানে এই জায়গায় আমাদের গুরুত্ব কিন্তু আছে, শুধু ফেসবুকে না, কিন্তু মাটিতে। এবং কবিতাটা যে শুনলাম, মনেই হচ্ছিল যে আমার ঠাকুরদা, আমার বাবা কথাগুলো বলছে, মানে মনেই হচ্ছিল যে শুধু একটা কবিতা শুনছি, আবৃত্তি শুনছি। যে সময় এসছে আপনি ঠাকুরদা বলবে, পাশের বাড়ির একজন স্মার্ট ঠাকুরদার নাম বল, নিজেরটা লুকিয়ে রাখ। এইদিকে যাচ্ছি তো আমরা। ঠিক ঠিক ঠিক, খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। আমাদের দর্শক শ্রোতারা অবশ্যই রিলেট করতে পারবেন, এবং আমরা থাকবো আলাপচারিতায়, আমরা থাকবো অনুষ্ঠানে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, খুব দ্রুত ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন আমাদের। বাংলা নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজের মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে।
নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একিবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠান এবং আমাদের সাথে রয়েছেন রাজ্যের সুনামধন্য আবৃত্তি শিল্পী দীপক সাহা। আপনি একজন শিক্ষক, বহুদিন ধরে কাব্যায়নের সাথে আপনি জড়িয়ে বহু ছাত্রছাত্রীদের আপনি প্রশিক্ষণ দিচ্ছেন আবৃত্তির। ভবিষ্যৎ প্রজন্ম যারা আবৃত্তি শিক্ষায়, বাচিক শিক্ষায় যারা দক্ষ হয়ে উঠতে চান, তাদের জন্য আপনি কি কি করণীয় একটু যদি বলেন। ফেসবুকে কিভাবে ভিউয়ার বাড়াতে হবে সেটা শিখতে হবে। আপনাদের মতো মিডিয়া লাইনে যারা আছে তাদের কয়েকজনের সঙ্গে একটু পরিচয় বাড়াতে হবে। পাড়ার নেতা গোছের 1-2 নেতার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আর কবিতা বললে যে এটা সবচেয়ে সহজ জিনিস, কবিতা এটা পড়লেই হয়, আর ওদের আশীর্বাদ থাকলে এটা হয়ে যায়। তাতে তো দক্ষ আবৃত্তি শিল্পী হয়ে ওঠা যায় না, পরিচিত মুখ হয়ে উঠতে পারে। এখন আমি বলছি দক্ষ, সত্যি অর্থে যিনি দক্ষ আবৃত্তিকার হয়ে উঠতে চায়, ফেমাস না, আমার ইনস্ট্যান্ট আমি একটা কিছু হয়ে যাব, এই সংখ্যাটা আবৃত্তি সাধনা করে আমি আমার বোধের জায়গাটাকে উন্নত করব, এই সংখ্যাটা খুব কম। সব বেশিরভাগ কবি, বেশিরভাগ আবৃত্তি, আমি আমার জায়গাটার কথা বলছি, আবৃত্তিকার যারা, এটা খুব সস্তার হয়ে গেছে। এটা খুব সস্তার একটা বিষয়, এটার জন্য কোনো সাধনার ব্যাপার দরকার নেই। এটা কিভাবে তাড়াতাড়ি ওই যাদের নজরে আসার জন্য এটা করা দরকার, তারা এটা করলেই এটাতে খুশি হয়। কিন্তু দর্শককে সেটা নিতে এবার একটা, আর যারা ঠিকঠাক সাধনার অর্থটা বুঝেছে, যে এটার সঙ্গে আস্তে আস্তে যোগ করে নিয়েছে হু অ্যাম আই, হোয়াট ইজ মাই আইডেন্টিটি অ্যান্ড হোয়াট ফর আই এম, এই শব্দগুলি আস্তে আস্তে যুক্ত হচ্ছে। আমরা যেভাবে শিখে উঠেছি, আমি আমার বোধের কোন জায়গাটা, আস্তে আস্তে ও জীবনানন্দের কবিতা পড়ে নিজেকে রিলেট করতে পারছে। রবীন্দ্রনাথের আসলেই হাততালির জন্যে নয়, ওই কীভাবে একটা অনুষ্ঠান পেয়ে যাবে তাড়াতাড়ি, এর জন্যে নয়, এখানে একটা সাধনার বিষয় আছে। আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদৌপি গরীয়সী, বোধের জায়গা থেকে তো এটার মধ্যে একটা গুরুমুখী বিষয় আছে, একটা সাধনার বিষয় আছে। যারা শিখতে চায়, কেন উত্তরটা এরকমভাবে দিলাম, বেশিরভাগই একটা আসে যে কয়টা পুরস্কার পেলো, বাচ্চা কি চাইলো এর জন্য আসে না, মেরে টেরে নিয়ে আসে, ওরা এসে আবৃত্তি কাছে বোকার মতো বসে থাকে। এদের সেই ভালোবাসাটা জন্মায় না, মা বাবার ইচ্ছা একরকম বিষয় আসছে। আরেকটা একটু বড়, এইবার ওরা বুঝে গেছে যে আস্তে আস্তে কীভাবে, আমি যে বললাম এই কাজগুলো করতে হবে, কিভাবে ফেমাস হতে হবে, ফেসবুকে একটা রিল বানাতে হবে, এর জন্যে বেশি আসছে। আর এই সংখ্যাটা এরপরেও এখন তাহলে কি কোনো মাধ্যমে কি ভালো ছেলেমেয়েরা আসছে না? কম আসছে, কিন্তু যারা সাধনা শব্দটা বুঝতে পারছে না, আমার এর জন্যে সাধনা করতে হবে, আমার যে এর জন্য পড়াশোনা করতে হবে, এর জন্য আমার আগে যে অভিজ্ঞতা সম্পন্ন যারা এই পথটা হেঁটেছে তারা কি অভিজ্ঞতা অর্জন করেছে, এটা আমাকে জানতে হবে। এই সংখ্যাটা খুব কম। না, সে তো কম, কিন্তু যারা সত্যি অর্থেই চাইছে যে না এই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করি, কোন কোন দিকগুলোকে মানে প্রাধান্য দিতে হবে আবৃত্তির ক্ষেত্রে? কবিতাকে বুঝতে হবে। একটা সময় কবির যে, আমি যদি বলি যে কবি সন্তান কবিতা, বা কবির একটা ভাবনা, হ্যাঁ, রবীন্দ্রনাথ যেমন বলেছেন কবিতা কল্পলতা, তার যে কল্পনা, কবির যে কল্পনা, কবির যে কথা, সেটা এক সময় পড়তে পড়তে আমার হয়ে যেতে হবে, আমার বোধে, আমার ইয়েতে চলে আমার কথা হয়ে যেতে হবে। এই যে বোধের যে আবৃত্তির ক্ষেত্রে কিন্তু এই বোধের জায়গাটা খুব দরকার।
আর যেহেতু আমরা এমন একটা অঞ্চলে থাকি, ঠিক সেখানে ঠিক শুদ্ধ বাংলাটা আমরা সবাই উচ্চারণ করি না, সেদিকে একটু নজর দিতে হবে। এটা কি কিছুদিন এই অভ্যাস চলে আসলে, একটু পড়াশোনা করলে, গ্রামারটা একটু জেনে নিলে এটা সম্ভব। আর নিষ্ঠা ভরে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। রবীন্দ্রনাথ, না ওই যে শুনেছি উনি খুব বিখ্যাত হয়েছে, ওনার একটা কবিতা শুনেছি, এই কবিতাটা আমার খুব ভালো লেগে গেছে। ইউটিউব দেখে দেখে তো এখন কবিতা আছে, কিন্তু এই যে আমি রবীন্দ্রনাথের সঞ্চয়িতাটা পড়লাম না, আমি জীবনানন্দ দাশটা পড়লাম না, আমি জানলাম না যে বিদ্যাপতির পরে মাইকেল এসে কীভাবে কবিতার স্ট্রাকচারটাকে ভেঙে দিল, মাইকেলের যে যাত্রা এটা রবীন্দ্রনাথ এসে কীভাবে আবার মোড় ঘুরিয়ে দিল, রবীন্দ্রনাথের এটার থেকে কীভাবে জীবনানন্দ দাশ সম্পূর্ণ মুক্ত হয়ে গেল, তারপরে আবার পূর্ণেন্দু বত্রী, সুনীল গাঙ্গুলি, শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, ওরা কিভাবে আবার আরেকটা জগৎ তৈরি করলো, তারপরে এখন আবার যখন দেখছি জয় গোস্বামী লিখছে, আবার কিভাবে রাস্তাটা চেঞ্জ হয়ে গেল। এই যে এই পড়াশোনাগুলো না জানলে, পড়াশোনাগুলো না করলে তখন হবে না। আপনি কি মনে হয় আমাদের যে নতুন প্রজন্ম, আপনি তো অনেকদিন ধরেই দেখছেন এবং অনেক ছাত্রছাত্রী আপনার রয়েছে, নতুন প্রজন্ম কবিতার ভাবাবেগের সাথে কতটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আমার কাছে সংখ্যাটা, আমার ব্যক্তিগত মতামত, সংখ্যাটা কম। শর্টকাট একটা শব্দ ওদের কাছে চলে এসছে, তাড়াতাড়ি 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 কিছু হয় না, ফেমাস, তাড়াতাড়ি। আমাকে একটা বই এখানে বসে বলে দিলেন রাজ্যের একজন গুরু, আমি গুরু হইনি, আমিও ছাত্র। আমি আজকে আমার কবিতার এই যে যাত্রাপথে, আমারও তো 35-36 বছর বয়স হয়ে গেছে যাত্রাপথটা, কিন্তু এটা ওই কি একটা লাইন আছে, আজন্ম পুজিনু তোরে তবু তোর মায়া বুঝিতে পারিনি, বলছে না রবীন্দ্রনাথ বিসর্জনে, তা আজন্ম পুজিনু তোরে। সাধক কিভাবে চট করে বলে বলছে যে না, রামকৃষ্ণকে জিজ্ঞেস করেছে দেখেছেন, হ্যাঁ দেখেছি, এই বলার মতো পাটা, উনি এরকম সাধনা করেছে, এটা ওই সেম জিনিস এখানে আছে। সেই শব্দ ব্রহ্মকে এটাকে টাচ করার জন্যে তো সেই সাধনা লাগবে, তো অনেক সাধনা লাগবে। না কি ভালো পাঞ্জাবি টাঞ্জাবি পরে এটা গলা টলা মোটা টোটা করে সুন্দর করে একটা ভাবটা নিয়ে নিলে এইগুলি দিয়ে কিছু হয় না। পড়তে হবে, জানতে হবে, আর হাঁটতে হবে, হেঁটে হেঁটে দেখতে শিখুন, হাঁটো। এই মেসেজটা আমাদের তরুণ প্রজন্মের জন্য, যারা ক্যামেরার ওপাশে বসে কবিতাগুলো শুনছো, যারা ভাবছো যে দক্ষ আবৃত্তি শিল্পী হয়ে উঠবে, সত্যি এই বিষয়গুলো যিনি আমাদের স্যার আজকে তুলে ধরলেন, এই বিষয়গুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত। আচ্ছা, আমরা কিন্তু প্রায় অনুষ্ঠানের শেষ লগ্নের থেকে কাছাকাছি পৌঁছে গেছি, তো এই জায়গায় এসে আরও একটি আপনার প্রিয় কবিতা আমি শুনতে চাইব। আচ্ছা, এই কবিতাটা তোমার জন্য, তুমি খুব আঞ্চলিক ভাষা বলছিলে, এটা তোমার জন্য পড়ছি। আর রবি ঠাকুর হ্যাঁ, তোকে বসেখে গ্রামে লিয়া যাব, শহরে তোকে লাচায় কোদায়, ব্রিজ বানিয়ে সোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুরায়, সি যাতনা না সইব। আর রবি ঠাকুর হ্যাঁ, তোকে এ বসেখে গ্রামে লিয়ে যাব, গ্রামে তোয়ার লাইবেক ভালো, মানুষ মুরা কালো কালো, মাটির উঠান ঘরকে চল, শহর পানে আর যাইতেই নাই দিব। আর রবি ঠাকুর হ্যাঁ, তোকে বসেখে গ্রামে লিয়ে যাব, তোকে সাহস দিব, পিড়িত দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব, গিজিংঘিনা মাদলে দিব, করম ফুলের মালা দিব, সিগুন ফুলের টুপুর দিব, শাল মাউলের ছায়া দিব। ঠাকুর পেন নাম হই কোনো কথা না শুনিব। আর রবি ঠাকুর হ্যাঁ, তোকে এ বসেখে গ্রামে লিয়ে যাব। দারুণ দারুণ। রবি ঠাকুর আসলে সকলের, মানে রবি ঠাকুর এমন একজন মানুষ বলা যায় না, আমাদের কাছে উনি পরম পূজনীয়, ঈশ্বরতুল্য। উনি আসলেই সকলের, সাধারণ অসাধারণ, ধনী গরিব, আমরা যদি উনি সকলে যদি গ্রহণ করে নেই, তাহলে সমাজটা সবগুলো ঘর রবি সাহিত্যে আমরা সকলের কথা পাই, রবি সাম্রাজ্যে সকলের স্থান আছে, সকলকে আমরা খুঁজে পেয়েছি। এবং এই কবিতাটির মধ্য দিয়েও একটি সাধারণ মানুষ রবি ঠাকুরকে কিভাবে গ্রহণ করেছে,
এই কথাটা কিন্তু বারবার উঠে এসছে, অসাধারণ ছিল। এবারে জানতে চাইব, শ্রুতি নাটক আপনার কতটা পছন্দের? হ্যাঁ, শ্রুতি নাটক তো করি, পছন্দের। কেন করেন? নাটক করতে ভালো লাগে। এখন নাটকের ক্ষেত্রে একটা বিষয় দাঁড়িয়েছে যে বিভিন্ন কারণে নাটকের দলগত যে বিষয়টা, এটা একটু মানে আমার ব্যক্তিগত জীবনে একটু কঠিন হয়ে উঠছিল। ঠিক সবসময় সেই পিপাসাটা মেটাতে পারছিলাম না। তখন শ্রুতি নাটক, যেমন লাস্ট শ্রুতি নাটক করলাম নকশিকাঁথার মাঠ। তারপরে এটা আবার আমরা ওই আইসিএ ডিপার্টমেন্টের যখন নাট্য উৎসব হলো, তখন এটা আবার এটার মঞ্চ নাটকও হয়। এটা খিদাটা রয়ে গেছে, এটা ঠিক পরিতৃপ্ত হতে পারছি না, কিন্তু এটা ভালো লাগার একটা বিষয়। শ্রুতি নাটক, বিশেষ কোনো ডায়লগ যদি নাটকের আপনি শোনান? এই যে বললাম, একটা লাইন একটু আগে বলে নিই। প্রথম যেটা শ্রুতি নাটক করতে গিয়ে প্রথম যে লাইনটা খুব বেশি প্রিয় হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে শেষের কবিতার দোহাই তবে একটুকু চুপ কর, ভালোবাসি বাড়িয়ে দে আমারে অবসর। হ্যাঁ, এবার ডায়লগ যদি হয় কতটুকু মনে আছে বলতে পারবো না। নকশিকাঁথার মাঠের নাটকটা শুরু হচ্ছে, আমি যে ক্যারেক্টারটা করছি, বাবুরা হে, আমাদের এই ব্যাপার স্যাপার দেখে আপনাদের মনে কিংবা একটা প্রশ্ন দেখা দিল, আমরা কারা, কোত্থেকে এসি? এসি গো বাবু, আমরা এসি ওই নকশিকাঁথার মাঠ থেকে। বড় দুঃখের কথা বাবু, এ যত শুনবেন আর দেখবেন ততই টনটন টনটন করে উঠবে বুকখান। এতক্ষণে কিবা যাইতে আপনাকে স্বাদ হইতেছে গো বাবু। কোথায় কোথায় ওই নকশিকাঁথার মাঠখান, কোথায় বলবো, সব বলবো বাবু। এই আপনারার মনটারে কিছুটা জিজ্ঞাসাবাদ করেন, দেখবেন ঠিক ঠাওর ফাইয়া যাইবেন। দিনের পর দিন আমাগো মনে তারে বইয়ে বেড়াইতেছি গো বাবু, তাই কইলাম ওই নজর করলেই দেখতে পাইবেন তারে। আমাগো একটা পরিচয় আছে বাবুরা, আমরা হইলাম গিয়া ওই চাষার জাত। তাই ওই কথায় আর কামে যদি কিছু খিচুড়ি মনে হয় বাবু গো, হ্যাঁ নিজ গুণে ক্ষমা করে দিবেন আমাগো। গায়ের মানুষ আমরা, সাদামাটা চাল চলন, তবু এই ভদ্রলোকের ঠাইয়াইয়া এই কথাবার্তা চাল চলনে আমাকে তালটা কিছুটা বেতাল হয়ে যাচ্ছে বাবু। তবু মনডারে অনেক বুঝে সুইজে এ সাহসে ভর করেও এই আপনাকে ওই আসরে আমাগো বড় স্বাদের এই নকশিকাঁথার মাঠখান মেলে ধরতেছি গো বাবু। এই বলে নাটকটা শুরু হয়। দারুণ দারুণ, এবং আপনার কণ্ঠে এত অসাধারণ লাগছিল। জানি না কখনো পুরো নাটকটা শোনার সৌভাগ্য হবে কি না, কিন্তু অপেক্ষায় রইলাম, কোনো একদিন শুনবো। প্রথম সংলাপটাই এত মনোমুগ্ধ করছিল, পুরো নাটকটা অবশ্যই আমাদের সকলের ভালো লাগবে। আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আমাদের একিবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটিতে আসার জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন, এবং অত্যন্ত ভালো লাগার, এই যতটুকু সময় আপনার সাথে কাটিয়েছি অত্যন্ত ভালো লাগার ছিল সেই মুহূর্তটা। এবং অনুষ্ঠান শেষ করার পথে যেতে যেতে আমাদের আজকের শিল্পী দীপক সাহা মহোদয়ের কাছ থেকে ওনার অনুভব নিয়েই আমরা অনুষ্ঠানটি শেষ করব। চারিদিকে কাটাতারে কাটাতারে, সাদায় কালোয়, বিভিন্নভাবে বিভিন্ন প্রভেদ তৈরি করে আমরা একে অন্যের বিরুদ্ধে লড়ছি। আমাদের এই রাজ্যেও যদি দেখি, কোনো কোনো সময় কেউ কেউ সমতল পাহাড় এই কথাটা বলে একটা বিভেদের জায়গা তৈরি করতে চেষ্টা করে। যদি পাহাড় সমতল, ভাই ভাই একে অপরের হাত ধরে উন্নতির পথে না হাঁটে, তাহলে কিন্তু সার্বিকভাবে সকলের অবনতি হবে, ঠিক লক্ষ্যে পৌঁছানো যাবে না। আমি কবি
রাতুল দেববর্মন। রাতুল কাকু সম্পর্কে একটু বলি, আমি কবিতার এই ভুবনে এসছি পারিবারিকভাবে, বাবা প্রথম, তারপরে কিন্তু আমি এসছি রাতুল কাকুর হাত ধরে। হ্যাঁ, রাতুল কাকুর কবিতা দিয়ে যে প্রসঙ্গটা বললাম, সেই প্রসঙ্গটা উল্লেখ করে আমি রাতুল দেববর্মনের এই কটে লাইন দিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করব। পরমাত্মীয়ের মতো বেড়ে ওঠা দার্জিলিং টিলা, কিংবা কালিমাখা সবুজের কালাঝাড়ি, বাড়তে বাড়তে খালাস হয়, পড়ে থাকে ঢাল জমি। আমি তাদের গোত্র বংশ সব জানি। ওরা কি আমাকে চিনেছে? কালাঝাড়ি থেকে সাকানটাং ফিরে যায় লালছড়ার ও প্রান্তে, বেহালা বাড়ির কাছাকাছি। ভোরের সকাল কিছু হলুদ, ধোঁয়াশার মতো কুয়াশা মেখে ধীরে আসে সন্ধ্যা। আমার সামনে এসে দাঁড়ায় রমণী ত্রিপুরা। রমণীও লিপ্সা নেই, তবু তার কাছে যাই, অন্য মানুষের কাছে। ওরা আমার হাতে তুলে দেয় মাটির গ্লাস, সঙ্গে হাঁড়িতে করে আনা হয় ভাতের তৈরি মোহিনী রস। হাঁড়ির ভেতর ভেসে ওঠে প্রিয় মানুষের ছবি। আমার কাছে কালাঝাড়িও যা, বেহালা বাড়িও এক। বুকের ভিতরে ঋণী ঋণী বাজে, নাম গোত্র বেঁধে আছে এক সূত্রে। এবার আমি কোন দিকে যাব? কোথাকার মুখ কোথায় ভাসাবো? আসলে কোথায় যে সুখ ছড়িয়ে ছিটিয়ে থাকে এক মুঠি ধান, নিষিদ্ধ বাতাসের গন্ধ, সঙ্গবদ্ধ স্লোগান।